রূপক অবাক হয়ে বলল, স্যার, ওই রুমে তো কেউ নেই। ইনফ্যাক্ট ওই ফ্লোরে আপনি ছাড়া আর কেউ নেই। আপনার লেখালেখির সুবিধার জন্য সুকান্ত স্যার ওই ফ্লোরে আপনাকে রুম দিতে বলেছিলেন। কি যাথা বলছো তুমি? আমার সাথে কত গল্প করলেন ওই ভদ্রলোক। ওনার নাম নীলকান্ত পারিদা, কটকে বাড়ি। স্যার, ওই নামে কোনো বর্ডার এখানে নেই। আপনি চাইলে রেজিস্টার দেখুন। এতক্ষণে দেবেনবাবুর মুখ খুললেন। ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। ভুতুড়ে কাহিনীতে আজ শুনবেন লেখকের সাথে ভূতের দেখা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। বিনোদবাবু আর প্রবীরবাবু তুমুল আড্ডায় মেতেছিলেন। ওদের সম্পর্কটা শুধুমাত্র লেখক আর প্রকাশকের নয়, অভিন্ন হৃদয় বন্ধুরা। এমন সময় সুবীর ঘরে ঢুকল। প্রবীরবাবুকে উদ্দেশ্য করে বলল, বাবা, কাকুকে আমাদের প্ল্যানটা বলেছ? না রে, এখনো বলা হয়নি। কিসের প্ল্যান? জিজ্ঞেস করলেন বিনোদবাবু। বিনোদ, তুমি তো জানো এবছর আমাদের রামধনু আর উল্কা দুটো পত্রিকারই সুবর্ণ জয়ন্তী। তাই সুবীরের ইচ্ছে দুটো পত্রিকাতেই নামী লেখকদের ইউনিক কিছু লেখা ছাপা হবে, আর নতুন লেখকদের মধ্যে প্রতিযোগিতা করা হবে। বুঝতেই পারছো, প্রতিযোগিতার একজন বিচারক তুমি, বাকিটা এবার সুবীর বলবে। সুবীর এবার বিনোদ বাবুর দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, কাকু, আমি ভেবেছি এবছর রামধনু আর উল্কার শারদ সংখ্যার মূল আকর্ষণ হবে বিখ্যাত লেখক বিনোদ গুপ্তর লেখা ভৌতিক উপন্যাস। রামধনুতে ছোটদের জন্য আর উল্কাতে বড়দের জন্য। বিনোদবাবু চমকে উঠলেন। এ কি বলছে সুবীর? তার এই দীর্ঘ লেখক জীবনে তিনি ভূত নিয়ে একটা অনুগল্প পর্যন্ত লেখেননি। সত্যি কথা বলতে, তিনি ভূতের গল্প লেখার চেষ্টাও করেননি। এমন নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এত নামে প্রতিষ্ঠিত লেখক হওয়ার সত্ত্বেও তিনি বারে বারে ভূতের গল্প লিখতে ব্যর্থ হয়েছেন। এ হলো তার জীবনের এমন এক গোপন সত্য যা শুধু নিজের মনেই লুকিয়ে রেখেছেন। তার ছেলেমেয়েরা ছোটবেলায় অনেকবার আবদার করেছে, এখন নাতি নাতনিরা করে, কিন্তু প্রতিবারই তিনি কিছু না কিছু বলে এড়িয়ে যান। আজ পর্যন্ত কাউকে বলে উঠতে পারেনি যে মাথায় কিছুতেই ভূতের গল্পের প্লট আসে না। যেহেতু তিনি নামকরা একজন লেখক, তাই কেউ কল্পনাও করতে পারে না যে তিনি ভূতের গল্প লিখতে পারেন না। এখন তিনি সুবীরকে কিভাবে বলবেন? দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এদের সাথে। তিনি হালকা করে বলার চেষ্টা করলেন, ভৌতিক উপন্যাস কেন? অন্য কিছু হয় না? সুবীর বাধা দিয়ে বলে উঠল, ওটাই তো আকর্ষণ। আজ পর্যন্ত আপনার কোনো ভৌতিক গল্প বা উপন্যাস কেউ পড়েনি, এই প্রথমবার আমাদের পত্রিকায় ছাপা হবে। হতাশায় পেনটা ছুঁড়ে ফেললেন বিনোদবাবু। লিখতে বসেছিলেন ভৌতিক উপন্যাস, কিন্তু ঘন্টা তিনেক পরে তার ডায়েরি ভরে উঠেছে একটা টান টান গোয়েন্দা কাহিনীতে। আগের দিন তো আরো যাচ্ছে তাই কাণ্ড ঘটে গেল। বাড়ির সবাই সন্ধ্যাবেলা মার্কেটিং করতে বেরিয়ে যাওয়ার পর বিনোদবাবু সারা বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে লিখতে বসেছিলেন। তার ধারণা হয়েছিল এরকম পরিবেশে মাথায় প্লট আসবে।
কিন্তু শেষমেশ হাওয়ায় মোমবাতিটাই নেভে গেল। আর অন্ধকারে সুইচ বোর্ডের কাছে যেতে গিয়ে খেলেন এক আশা। কি যে করবেন ভেবে পাচ্ছেন না বিনোদবাবু। সুবীরের কাছে বোধ হয় মুখ দেখাতে পারবেন না। সত্যি কথাটা এবার সবার কাছে স্বীকার করতেই হবে। বলেশ্বর স্টেশনে নেমে চারিদিকে চোখ বোলাতেই বিনোদবাবুর চোখে পড়ল তার নাম লেখা প্লাকার্ড নিয়ে একটা বছর 27-এর ছেলে দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে গেলেন। হোটেল জলপরি? হ্যাঁ স্যার। আপনি নিশ্চয় বিখ্যাত লেখক বিনোদ গুপ্ত? মাথা নাড়লেন বিনোদবাবু। আমি রূপক, জলপরির ম্যানেজার। আপনি আসছেন শুনে নিজে নিতে এলাম। বাইরে গাড়ি আছে, চলুন স্যার। সাদা স্করপিওতে চড়ে বসলেন বিনোদবাবু। রূপক নিজেই চালাচ্ছে। তুমি বাঙালি? হ্যাঁ স্যার। আমার বাড়ি খড়গপুরে। ছোটবেলায় আপনার লেখা গোয়েন্দা গোবিন্দ সিরিজ গোগ্রাসে গিলতাম। রূপকের কথা শুনে বিনোদবাবু হাসলেন। বিনোদবাবুর এক লেখক বন্ধু একদিন কথায় কথায় জানান যে তিনি মাঝে মাঝে কোনো নির্জন হিল বা স্টেশন বা সমুদ্রের ধারে একলা একলা ঘুরতে চলে যান। তাতে নাকি মাথায় গল্পের প্লট আসে ভালো। কথাটা বিনোদবাবুর বেশ মনে ধরে। ভূতের গল্প লেখার শেষ চেষ্টা হিসেবে তিনি বাইরে যাবেন ঠিক করেন। তিনি যখন ভাবছিলেন কোথায় যাওয়া যায়, তখনই তার ভাগ্নে সুকান্ত তাকে বলে, মামা তুমি চাঁদিপুরে চলে যাও। আমি এই মাস দেড়েক আগে ওখানে একটা হোটেল কিনেছি। নিজের মতো করে রেনভেট করাচ্ছি আর বিল্ডিংও বাড়াচ্ছি। তাই এখন বেশি বুকিং করা হচ্ছে না। এমনিতে চাঁদপুরে পর্যটকদের ভিড় খুব একটা বেশি থাকে না। তারপরও আমার হোটেলে বর্ডারের সংখ্যা এখন খুবই কম। তাই তুমি নিশ্চিন্তেই লেখালেখি করতে পারবে। ভাগ্নের প্রস্তাব শুনে মনে ধরে বিনোদবাবু। স্যার, এই আপনার রুম, দেখুন না পছন্দ হয়েছে কিনা। খুবই পছন্দ হয়েছে। জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। আর কি চাই? এখন এক কাপ চা পেলে ভালো হতো। অবশ্যই স্যার, আপনার যখন যা দরকার হবে শুধু মুখে একবার বলবেন। আপনি এত বড় লেখক, তারপরে আবার আমাদের স্যারের মামা, আপনার কোনো অসুবিধা হতে আমি দেব না। হোটেলটা সত্যিই নির্জন। বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। বিনোদবাবুর রুম দোতলায়। এখানে আর কেউ আছে বলে মনে হচ্ছে না। নিচের তলায় কয়েকটি রুমে লোক আছে বলে মনে হলো। দুপুরে খাওয়া দাওয়ার পর বিনোদবাবু লিখতে বসলেন। জানালার ধারে টেবিল চেয়ার দেওয়া আছে। একটানা লিখেই চললেন। ভাবলেন প্রথমে ছেলে ছোটদের জন্য লিখবেন। লেখা যখন শেষ করলেন, দেখলেন সেটা কিশোর উপযোগী একটা অ্যাডভেঞ্চার কাহিনীতে পরিণত হয়েছে। ভূতের নাম গন্ধই নেই তাতে। বিনোদবাবু চোখে জল চলে এলো প্রায়। অদ্ভুত ব্যাপার, তিনি কত কত গল্প উপন্যাস লিখেছেন ছোটদের বড়দের সবার জন্য, কিন্তু কিছুতেই তার একটাও ভূতের গল্প লিখতে পারছেন না। রুম ছেড়ে বারান্দায় বেরিয়ে এলেন বিনোদবাবু। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আপনি কি বাঙালি? অচেনা কণ্ঠস্বরের আহ্বানে পেছন ফিরে তাকালেন বিনোদবাবু। পায়জামা পাঞ্জাবি পরিহিত সৌম্য দর্শন এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বয়স ওনার চেয়ে অল্প একটু বেশি মনে হচ্ছে। আপনি? আমি নীলকান্ত পরিতা। কটকে বাড়ি আমার। ওখানকার একটা স্কুলের ইংরেজি শিক্ষক ছিলাম। আপনি কি একলা এসেছেন? হ্যাঁ। আপনার কোন রুম? আপনার
দুটো রুম পরেরটা আমার। আমিও একলাই এসেছি। নীলকান্ত বাবুর সাথে বিনোদ বাবুর আলাপ বেশ জমে উঠল। কিছু পরে দুজনে বিনোদ বাবুর রুমে এসে বসলেন। ভারী অমায়িক ভদ্রলোক, আর সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে জ্ঞানও আছে। এমন আন্তরিকভাবে কথা বলেছেন যেন বিনোদবাবু কত দিনের চেনা। বিনোদবাবু শেষমেশ মনের দুঃখে আর চেপে রাখতে পারলেন না। নীলকান্ত বাবুকে তার ব্যর্থতার কথাটা বলেই ফেললেন। নীলকান্ত বাবু মন দিয়ে সব শুনলেন, তারপর বললেন, আপনার সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? আপনি ভূতের গল্প লিখতে বসলে শুরুতেই ভেবে নিচ্ছেন ভয়ঙ্কর কিছু লিখতে হবে, ভয়াবহ পরিবেশ সৃষ্টি করতে হবে। মাথায় অতিরিক্ত চাপ নিয়ে ফেলছেন। আর 5টা গল্প যেভাবে লেখেন সেইভাবে লেখার চেষ্টা করুন। ধরে নিন না, আত্মাও খুব স্বাভাবিক, মানুষের মতো তারাও আছে জগতে। গল্পের প্লট মাথায় এমনিতেই চলে আসবে, জোর করে ভাবার দরকার নেই, বুঝলেন? এই পর্যন্ত বলে নীলকান্ত বাবু পকেট থেকে একটা নীল পার্কার পেন বের করে বিনোদ বাবুকে দিয়ে বললেন, আমাদের এই নতুন বন্ধুত্বের চিহ্ন স্বরূপ এই পেনটা আপনাকে উপহার দিলাম। এবার এটা দিয়ে একটা ফাটাফাটি ভৌতিক উপন্যাস লিখে ফেলুন দেখি। নীলকান্ত বাবু তার রুমে ফিরে যাওয়ার পর বিনোদবাবু একবার ভাবলেন সমুদ্রের দিক থেকে একবার ঘুরে আসবেন, কিন্তু তারপরে সিদ্ধান্ত বদল করে উপহার পাওয়া পেনটা নিয়ে আবার লিখতে বসলেন। স্যার, স্যার শুনছেন? রূপকের ডাকে সম্বিত ফিরল বিনোদবাবু। মাঝু মাঝু হেসে বলল, স্যার জানি লেখার সময় আপনাকে বিরক্ত করাটা একদমই ঠিক নয়, কিন্তু রাত 11টা বেজে গেছে। আমাদের স্টাফরা এবার কাজ গুছিয়ে শুয়ে পড়বে, আবার তো ওদের ভোর থেকে উঠে পড়তে হয়। তাই বলছিলাম, আপনি যদি রাতের খাবারটা খেয়ে নিতেন। বিনোদবাবু অবাক হয়ে বললেন, রাত 11টা বেজে গেছে? হ্যাঁ স্যার, আপনি খুব মন দিয়ে লিখছিলেন বলে খেয়াল করেননি। বিকেলের চাও আপনি খাননি। আমাদের রুম সার্ভিসের ছেলেদের ডাকেও ফিরে তাকাননি আপনি। আমি নিজে এসেছিলাম রাতে, কি খাবেন জানতে, কিন্তু আপনি মন দিয়েই লিখছিলেন, কিছুই বলেননি। তাই আমি নিজেই আপনার ডিনারের মেনু ঠিক করতে বাধ্য হয়েছি। বিনোদবাবু হতভম্ব হয়ে গেছে। তোমরা এতবার আমায় ডেকেছ? হ্যাঁ স্যার, আমি তো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে ডেকেছি। ও আচ্ছা, সরি, বুঝলে, লেখায় মগ্ন হয়ে গিয়েছিলাম। ও অপ্রস্তুত হয়ে বললেন বিনোদবাবু। না না স্যার, কি বলছেন আপনি? খাবার এনেছি, আপনি খেয়ে নিন। বিনোদবাবু গো গ্রাসে খেতে আরম্ভ করলেন। এত খিদে পেয়েছে বুঝতেই পারেননি। খাওয়া শেষ করে নিজের লেখার খাতাটার দিকে মনোনিবেশ করলেন। পাতার পর পাতা উল্টে যাচ্ছেন আর অবাক হয়ে যাচ্ছেন। ছোটদের জন্য ভারী মজাদার একখান ভৌতিক উপন্যাস লিখে ফেলেছেন তিনি। সেটা শেষ করে দ্বিতীয় উপন্যাসটায় চোখ বোলাবার সময় তার নিজেরই ভয়ে গায়ের লোম খাড়া হয়ে উঠল। এটা উল্কার জন্য দিলে সুবীরবাবু তো লুফেই নেবে। বিনোদবাবুর নিজেরই বিশ্বাস হচ্ছে না যে উনি এই উপন্যাস দুটো লিখেছেন। বিস্মিত বিনোদবাবু ভাবতে বসলেন যে এটা কি করেই সম্ভব হলো। তার এত দিনের ব্যর্থতা মাত্র কয়েক ঘন্টার সাফল্যই বদলে গেল। তবে কি নীলকান্ত বাবুর পরামর্শে মাথায় রেখে লিখতে বসেছিলেন বলে এমনটা ঘটল? কাল সকালে নীলকান্ত বাবুকে একটা ধন্যবাদ জানাতেই হবে। নীলকান্ত বাবুর রুমের দরজায় তালা দেখে বিনোদবাবু হতাশ হয়ে পড়লেন। ভদ্রলোক কি হোটেল ছেড়ে দিলেন? পর মুহূর্তেই বিনোদবাবুর মনে হলো উনি তো সমুদ্র ধারেও ঘুরতে যেতে পারেন। আজ তিনি নিজেও যাবেন, আর তো ভূতের গল্পের চাপ নেই। বিনোদবাবু নিচে নেমে এসে ম্যানেজারের অফিসে গেলেন। ছোট্ট সিমসাম অফিস,
ম্যানেজারের চেয়ারে রূপক বসে আছে। তার উল্টোর দিকে চেয়ারে এক ভদ্রলোক বসে কথা বলছেন। বিনোদবাবুকে দেখে রূপক শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো। স্যার, আপনি কষ্ট করে নামলেন কেন? ফোন করলে যা দরকার সব পাঠিয়ে দিতাম। আরে কষ্টের কি আছে, আমি এখনো অত বুড়ো হয়নি যে সিঁড়ি ভেঙে নামতে পারবো না। আমি ভাবলাম তোমার সঙ্গে এক কাপ চা খেয়ে সমুদ্রের দিকে যাব। এতে সৌভাগ্য স্যার। 3 কাপ চায়ের অর্ডার দিয়ে রূপক অন্য ভদ্রলোকটির উদ্দেশ্যে বলল, দেবেন বাবু, আমি এনারই কথা বলছিলাম। বিখ্যাত সাহিত্যিক বিনোদ গুপ্ত আর স্যার, ইনি দেবেন মহান্তি। আগের মালিকের আমলে এই হোটেলের ম্যানেজার ছিলেন। দেবেনবাবু নমস্কার করে বললেন, এদিকে কাজ এসেছিলাম তাই একবার ঢুকে গেলাম। পুরনো কাজের জায়গা। বিনোদবাবু একটু হাসলেন। তারপর রূপককে জিজ্ঞেস করলেন, আচ্ছা, 12 নম্বর রুমের নীলকান্ত বাবু কোথায় গেছে বলতে পারবে? উনি বেড়াতে গেছেন কোথাও, না বাড়ি চলে গেছেন? যদি বাড়ি ফিরে গিয়ে থাকে তাহলে তোমার রেজিস্টার থেকে ওনার ঠিকানাটা দিও তো। রূপক অবাক হয়ে বলল, স্যার, ওই রুমে তো কেউ নেই। ইনফ্যাক্ট ওই ফ্লোরে আপনি ছাড়া আর কেউ নেই। আপনার লেখালেখির সুবিধার জন্য সুকান্ত স্যার ওই ফ্লোরে আপনাকে রুম দিতে বলেছিলেন। কি যাথা বলছো তুমি? আমার সাথে কত গল্প করলেন ওই ভদ্রলোক। ওনার নাম নীলকান্ত পারিদা, কটকে বাড়ি। স্যার, ওই নামে কোনো বর্ডার এখানে নেই। আপনি চাইলে রেজিস্টার দেখুন। এতক্ষণে দেবেনবাবু মুখ খুললেন। যদি কিছু মনে না করেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? বিনোদবাবুর কাছে নীলকান্ত বাবু সম্পর্কে সব শুনে দেবেনবাবু বললেন, কি হয়েছে আমি বুঝতে পারছি। আমি আপনাদের সব কিছু বলছি। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। একটু থেমে দেবেনবাবু শুরু করলেন, নীলকান্ত পারিদা একজন লেখক ছিলেন, তবে উনি শুধু ভূতের গল্প লিখতেন আর অল্প অল্প গোয়েন্দা কাহিনী। সেই কারণেই বিনোদবাবু আপনি লেখক হওয়ার সত্ত্বেও ওনার নামের সাথে পরিচিত নন। তবে উড়িষ্যাতে শিশু কিশোরদের মধ্যে উনি ভীষণ জনপ্রিয় ছিলেন। ওনার লেখায় এক একটা ভূতের গল্পের বই নিয়ে বাচ্চাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত। আজ থেকে 4 বছর আগে নীলকান্তবাবু একদিন এই হোটেলে এসে ওঠেন আপনার মতোই একটু নির্জনে লেখালেখির উদ্দেশ্যে। ওই 12 নম্বর রুমে ছিলেন উনি, আর ওনার পাশে 13 নম্বর রুমে ছিলেন 3টি কম বয়সী ছেলে। সেদিন রাতে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। ওই 3টি ছেলে বহু রাত পর্যন্ত তুমুল হই হল্লা করছিল। নীলকান্তবাবু না লেখালেখি করতে পারছিলেন, না ঘুমাতে পারছিলেন। উনি আমাদের বলায় আমরা ছেলেগুলোকে বারণ করে আসি, কিন্তু তারা ছিল বেপরোয়া। তারা না থামায় নীলকান্তবাবু নিজে তাদের রুমে যান, আর সেখানেই বিপদ ঘটে। একটা ছেলে ওনাকে এমন ধাক্কা মারে যে দেয়ালে মাথা ঠুকে ছিটকে পড়ে, মাথা ফেটে অজ্ঞান হয়ে যান। তারপরও লাথি খুশি মারতে থাকে। ছেলেগুলোর যখন হুঁশ হয় তখন সব শেষ। বয়স তো হয়েছিল, এত অত্যাচার সহ্য হয়নি। পিছনের পাঁচিলটা তখন নিচু ছিল। ছেলেগুলো ভয়ে ওই ঝড় জলের মধ্যে পাঁচিল টপকে পালায়, যদিও পরে সবাই ধরা পড়ে যায়। ওই ফ্লোরে সেদিন শুধু ওই 2টো রুমই বুক ছিল, আর ঝড় বৃষ্টির আওয়াজে আমরা কিছুই বুঝতে পারিনি। তাই সমস্ত ঘটনাটা সকালে ধরা পড়ে। পুলিশ আসে, ওনার বাড়িতে খবর দেওয়া হয়। একটা অদ্ভুত ব্যাপার ঘটে। ওনার ছেলেমেয়েরা অনেক খুঁজেও ওনার প্রিয় নীল রঙের পার্কার পেনটা খুঁজে পায় না। উনি ওটা দিয়েই লেখালেখি করতেন। বাকি সব জিনিসপত্র ঠিকঠাকই ছিল। এর ঠিক 1 মাসের মাথায় একটা অদ্ভুত ব্যাপার ঘটে।
নীলকান্ত বাবুকে চিনত এমন একজন ওড়িয়া লেখক এই হোটেলে ওঠেন। তাকে বারান্দা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। নীলকান্ত বাবুর আত্মাকে তিনি দেখেছেন বলে দাবি করেন। তিনি নাকি তার দিকে এগিয়ে আসছিলেন। এই কথাটা শুনে এক দুঃসাহসী তরুণ লেখক আমাদের হোটেলে আসে, কিন্তু তার ওই একই অভিজ্ঞতা হয়। সেও নীলকান্তবাবুর পূর্ব পরিচিত ছিল। তাকে নাকি নীলকান্তবাবু নাম ধরে ডেকেছেন। ক্রমশ এই হোটেলটা ভূতের হোটেল নামে কুখ্যাত হয়ে ওঠে। ব্যবসায় মন্দা দেখা যায়। মালিক ঠিক করেন হোটেলটা বিক্রি করে দেবেন, কিন্তু সেখানেও সমস্যা। ভূতের বদনামের জন্য কেউ কিনতে চায় না। শেষে হোটেলটা বন্ধ করেই দেওয়া হয়। আমিও কাজ ছেড়ে পুরীতে আমার পৈতৃক সূত্রে পাওয়া জমিতে নতুন লজ খুলেছি। আমার মনে হয় এখনকার মালিকেরা কিছু না জেনেই হোটেলটা কিনেছেন। রূপক সম্মতিসূচক ঘাড় নাড়ে। দেবেনবাবু আবারও বলেন, সত্যি বলতে কি, হোটেলটা আবার চালু হয়েছে শুনে আমি কৌতূহল বশত খোঁজ নিতে এসেছিলাম। যতই হোক, নিজের পুরনো কর্মক্ষেত্র তো। আমার মনে হয় নীলকান্ত বাবু তার প্রিয় পেনটা কোনো লেখকের হাতে তুলে দিতে চেয়েছিলেন, কারণ ওই দুই লেখক আর বিনোদ বাবু আজ পর্যন্ত আর কেউ ওনাকে দেখেননি। আমার মনে হয় এবার ওনার আত্মা শান্তি পাবে, আর কেউ কোনোদিন ওনাকে দেখতে পাবে না। বিনোদবাবুর মাথাটা যেন ঘুরছে। ধীর পায়ে তিনি বেরিয়ে এলেন। রূপক তাকে ডাকছে, কিন্তু সাড়া দিতে পারলেন না। চুপচাপ নিজের রুমে ফিরে এসে খাটের উপর বসে পড়লেন। হঠাৎ দমকা হাওয়ায় একটা কাগজ উড়ে এসে তার কোলে পড়ল। কাগজটায় চোখ পড়ল তার। স্নেহের বিনোদ বাবু, কাল আপনার সঙ্গে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। এই পরিচয়টা যদি আমার জীবিত অবস্থায় হতো তাহলে বোধ হয় আমরা খুবই ভালো বন্ধু হতাম। আপনার মতো একজন লেখকের হাতে আমার প্রিয় কলমটি তুলে দিতে পেরে আমি শান্তি পেলাম। আমার স্ত্রী, ছেলেমেয়েরা আমার কলমটি আমার স্মৃতি হিসেবে যত্ন করে তুলে রেখে দিত, কিন্তু আমি তা চাইনি। আমার ইচ্ছে আমার কলম লিখে চলুক। আমার শেষ উপন্যাস দুটি আপনাকে উপহার দিয়ে গেলাম।